আসসালামু আলাইকুম সবাইকে। নিউটনের বলবিদ্যার থার্ড ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেকেন্ড লেকচারে আমরা আহ সংঘর্ষের আগ পর্যন্ত পড়েছিলাম। আজকে হচ্ছে আমরা সেই ভরবেগের সংরক্ষণশীলতা নীতিকে কাজে লাগিয়ে সংঘর্ষ যে টপিকটা আছে সেটা আলোচনা করব। একই সাথে আমরা রকেটের যে ব্যাপার স্যাপার, রকেট উড্ডয়ন কিভাবে হয় এবং সেখানে কিছু ম্যাথমেটিক্যাল টার্ম আমাদের ইউজ করা লাগে, সেই ব্যাপারগুলো আজকের ক্লাসে দেখার চেষ্টা করব। তো শুরুতেই আমরা একদম শুরুতে যেটা পড়বো সেটা হচ্ছে সংঘর্ষ নিয়ে পড়বো। ঠিক আছে? সংঘর্ষ সংঘর্ষ মানে কি, যে একটা বস্তুর সাথে আরেকটা বস্তু যদি ধাক্কা লাগে, একটা বস্তুর সাথে আরেকটা বস্তু ধাক্কা লাগে, সেই ব্যাপারটাকে আমরা বলতেছি হচ্ছে সংঘর্ষ। সো আমি ধরে নিলাম যে আমার একটা বস্তু, মনে করো এরকম আছে, এ একটা বস্তু, সে আগে থেকেই চলতেছে। ধরো এটা হচ্ছে একটা বস্তু, সে আগে থেকে ডান দিকে চলতেছে, এন্ড সামনে আরো একটা বস্তু চলতেছে ডান দিকে, সেটা মনে করো বি বস্তু। এটা হচ্ছে এ বস্তু আর এটা হচ্ছে বি বস্তু। সো যেটা হবে, এই এ বস্তুর যদি আমাদের মনে করো ধরে নিলাম যে এ বস্তু ত্বরণে চলতেছে, ত্বরণে ত্বরণে চলতেছে, আর বি যে বস্তুটা আছে সে চলতেছে মনে করো সমবেগে, সমবেগে এরকম চলতেছে। আচ্ছা, ত্বরণে না দিয়ে এটাকে ধরো আমি সমবেগেই দিলাম, বাট হচ্ছে গিয়ে এটার বেগটা অনেক বেশি দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে চিন্তা করা যায় যে আমি ত্বরণে না দিয়ে এটাকে, এটাও সমবেগে দিলাম কিন্তু বেগটা কি একটু বেশি দিলাম। তাহলে কি হবে খেয়াল করো, এ যে বস্তুটা আছে এটার তো বেগ অনেক বেশি, তাহলে কি হবে, সে আস্তে 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 গিয়ে কার উপর ধাক্কা দিবে, এই যে বি যে বস্তুটা আছে সেটার উপর ধাক্কা দিবে। সো ধাক্কা দিলে কি হবে, ধাক্কা দিলে যেটা হবে তাদের মধ্যে একটা সংঘর্ষ হবে। আমি ধরে নিলাম আমাদের যে এ বস্তুটা আছে সেটার আদি বেগ হচ্ছে ইউ 1, এবং তার ভর যেটা আছে সেটাকে ধরে নিলাম হচ্ছে M1। সিমিলারলি দ্বিতীয় যে বস্তুটা আছে সেটার ভর ধরে নিলাম M2, এবং তার আদিবেগ যেটা ছিল সেটাকে ধরে নিলাম হচ্ছে ইউ 2। যখন ধাক্কা দিবে তখন কিন্তু দুইটা বস্তুর বেগই চেঞ্জ হয়ে যাবে। সো ধরে নিলাম তখন আমাদের প্রথম বস্তুর শেষ বেগ যেটা, সেটা হয়ে যাবে V1, আর দ্বিতীয় বস্তুর যে শেষ বেগ সেটা মনে করো হয়ে যাবে V2। এই দুইটা ব্যাপার নতুন করে আসবে, এটা কিন্তু আগে থেকে ছিল না। আগে শুধুমাত্র ছিল আদিবেগ, আর নতুন করে যখন ধাক্কা লাগছে তাদের মধ্যে, তখন সেখানে একটা নতুন বেগ তৈরি হয়েছে যেটাকে আমরা নাম দিতে পারি শেষ বেগ। সো গত ক্লাস অনুসারে আমরা এখানে যেটা লিখতে পারি, যে যেহেতু তাদের মধ্যে ধাক্কা লাগছে, তাদের মধ্যে কি হবে, ভরবেগের যে সংরক্ষণশীলতা নীতি সেটা আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি যে সংঘর্ষের পূর্বে, এখানে দুইটা কেস আছে, একটা হচ্ছে সংঘর্ষের পূর্বে আর একটা হচ্ছে সংঘর্ষের পরে। তো শুরুতে যেটা লিখবো সেটা হচ্ছে সংঘর্ষের পূর্বে। সংঘর্ষের পূর্বে, তো সংঘর্ষের পূর্বে কি হচ্ছে, যে প্রথম বস্তুর ভর হচ্ছে M1, তার বেগ হচ্ছে ইউ 1, প্লাস দ্বিতীয় বস্তুর ভর হচ্ছে M2, তার বেগ হচ্ছে কি ইউ 2। তো এটাকে আমরা নাম দিতে পারি P1, অর্থাৎ সংঘর্ষের পূর্বে ভরবেগ, এটাকে আমরা নাম দিলাম P1। একইভাবে আরেকটা কেস আমরা পাবো, সেটা হচ্ছে সংঘর্ষের পরে, সংঘর্ষের পরে। সো এই যে ভরবেগটা আছে এটাকে আমরা নতুন একটা নাম দিতে পারি, সেটা মনে করো P2। P2-র ক্ষেত্রে আমাদের যেটা হবে, ভরবেগটা হবে M1V1 প্লাস কি M2V2, কারণ সংঘর্ষের পরে বেগ যেটা ছিল ইউ 1 সেটা চেঞ্জ হয়ে হয়ে যাবে V2, সরি V1, এন্ড ইউ 2 যেটা আছে সেটা চেঞ্জ হয়ে V2 হয়ে যাবে। সো আমাদের এই দুইটা ব্যাপার আমরা এখান থেকে লিখতে পারি। তাছাড়া যেহেতু এখানে সংঘর্ষের পূর্বে এবং পরে ভরবেগ সেম থাকবে, আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতা নীতি এখানে অ্যাপ্লাই করতে পারবো আমরা। সো এখান থেকে আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে P1 আর P2 এই দুটা হচ্ছে সিমিলার। তাহলে এই লাইন থেকে পরের লাইনে গিয়ে লেখা যাবে সেটা, যে M1U1 প্লাস হচ্ছে M2U2 সমান সমান লেখা যাবে কি M1V1 প্লাস হচ্ছে কি M2V2, M1V1 প্লাস M2V2। তাহলে এই যে ইকুয়েশনটা আছে M1U1 প্লাস M2U2, M1U1 প্লাস M2U2 সমান সমান কি M1V1 প্লাস M2V2, এই ইকুয়েশনটা আমরা সংঘর্ষের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। এবং মনে রাখবে এটা সব ধরনের সংঘর্ষের ক্ষেত্রেই সঠিক, স্থিতিস্থাপক সংঘর্ষ হোক কিংবা অস্থিতিস্থাপক সংঘর্ষ হোক, সব ধরনের সংঘর্ষের ক্ষেত্রে আমাদের ভরবেগের সংরক্ষণশীলতা নীতি অ্যাপ্লাই করতে পারবো আমরা। তো আমি একটু শর্টে এটা লিখে দিচ্ছি, সেটি হচ্ছে যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, ভরবেগের সংরক্ষণশীলতা নীতি, এইটা প্রয়োগ করা যাবে কখন, বা অ্যাপ্লিকেবল কখন, এটা অ্যাপ্লিকেবল বা কখন এটা প্রয়োগ করা যাবে, এটা হচ্ছে দুইটা কেসে অ্যাপ্লাই করা যাবে। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে অ্যাপ্লাই অ্যাপ্লাই করা যাবে, স্থিতিস্থাপক সংঘর্ষ বা ইলাস্টিক কলিশন আমরা বলতে পারি এটাকে। একই সাথে অস্থিতিস্থাপক যে সংঘর্ষগুলো আছে, অস্থিতিস্থাপক সংঘর্ষ সেগুলোর ক্ষেত্রে আমরা এই যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি যেটা আছে সেটাকে অ্যাপ্লাই করতে পারি। সো এই ব্যাপারটা অবশ্যই মনে রাখতে হবে যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আমরা দুইটা কেসেই অ্যাপ্লাই করতে পারি। একটা হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ এবং আরেকটা হচ্ছে অস্থিতিস্থাপক সংঘর্ষ, দুই ক্ষেত্রেই এটা অ্যাপ্লাই করা যায়। বাট
স্থিতিস্থাপক সংঘর্ষ আর অস্থিতিস্থাপক সংঘর্ষকে আলাদা করার জন্য আমরা নতুন একটা নীতি এখানে নিয়ে আসবো, যেটি হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। শক্তির সংরক্ষণশীলতা নীতি। তো এটা কখন অ্যাপ্লিকেবল? মনে রাখবা, শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে শক্তির সংরক্ষণশীলতা নীতি আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি যে স্থিতিস্থাপক সংঘর্ষ, স্থিতিস্থাপক সংঘর্ষ এটার ক্ষেত্রে শুরুতেই আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটি হচ্ছে যে শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রযোজ্য। শক্তির সংরক্ষণশীলতা নীতি প্রযোজ্য কার ক্ষেত্রে? স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। তো আমরা ধরে নিলাম আমাদের আগের মতো দুইটা বস্তু এখানে আছে, মনে করো। এটা হচ্ছে ধরো M1, তার আদিবেগটা হচ্ছে U1। এটা হচ্ছে M2, তার আদিবেগ হচ্ছে U2। তাছাড়া এটা যখন হচ্ছে ধাক্কা দিবে গিয়ে, তখন তার বেগ হয়ে যাবে V1 আর এটার বেগ হবে V2। সেক্ষেত্রে আমরা দুইটা কেস আগের মতো কনসিডার করতে পারি। একটা হচ্ছে আমাদের সংঘর্ষের পূর্বে। সংঘর্ষের পূর্বে শক্তি কত হবে? যেহেতু আমরা এখানে বেগ পাচ্ছি, তাহলে বেগ থেকে আমরা এখানে গতিশক্তি বের করতে পারবো। গতিশক্তি যদি বের করি সংঘর্ষের পূর্বে, সেটি হবে এরকম। প্রথম বস্তুর গতিশক্তি হবে কি, হাফ ইন্টু M1 U1 স্কোয়ার। আমরা যেটা জানি যে গতিশক্তি মানে হচ্ছে হাফ ইন্টু বস্তুর ভর ইন্টু বস্তুর বেগের স্কোয়ার। তাহলে এখানে লেখা যায় হাফ ইন্টু প্রথম বস্তুর ভর হচ্ছে M1 এবং প্রথম বস্তুর বেগ ছিল U1, তো এটাকে স্কোয়ার করতে হবে। প্লাস তার সাথে যেটা থাকবে সেটা হচ্ছে, হাফ ইন্টু দ্বিতীয় বস্তুর ভর এবং দ্বিতীয় বস্তুর বেগের স্কোয়ার, অর্থাৎ হাফ M2U2 স্কোয়ার। এটা হচ্ছে সংঘর্ষের পূর্বে। আর সংঘর্ষের পরে যদি হিসাব করি শক্তি, এটাকে আমরা নাম দিতে পারি ধরো E1। ঠিক আছে। সিমিলারলি আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে সংঘর্ষের পরে শক্তির ভ্যালুটা হিসাব করতে পারি, টোটাল শক্তি। এটাকে নাম দিলাম মনে করো হচ্ছে E2। এটাকে নাম দিলাম কি, E2। তাহলে এই ক্ষেত্রে প্রথম বস্তুর যে শেষ বেগ সেটা কত হয়ে যাবে, V1 স্কোয়ার, মানে V1 হয়ে যাবে। আর দ্বিতীয় বস্তুর যে শেষ বেগ সেটা কত হবে, V2, তার উপরে হবে স্কোয়ার। সো শক্তির সংরক্ষণশীলতা মানে কি, যে সংঘর্ষের পূর্বে মোট শক্তি আর সংঘর্ষের পরে মোট শক্তি দুটা কি হবে, সেম হবে। তাহলে আমরা কাজ করতেছি কার ক্ষেত্রে? স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। এবং এখানে লিখাই আছে যে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কি হবে, শক্তির সংরক্ষণশীলতা নীতি আমরা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কি, যে E1 আর E2 এর ভ্যালু কি হবে, সেম হবে। তাহলে আমি যদি এখান থেকে লিখি যে E1 ইজ ইকুয়ালস টু কি হয়ে যাবে, E2 হয়ে যাবে। বা সমীকরণটা দাঁড়াবে এরকম, হাফ M1 U1 স্কোয়ার প্লাস হাফ M2U2 স্কোয়ার is equals to হাফ M1V1 স্কোয়ার প্লাস হাফ M2V2 স্কোয়ার। এন্ড এই ইকুয়েশনটা আমরা কার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো? শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে। এটা শুধুমাত্র কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল? অনলি অ্যাপ্লিকেবল, অনলি অ্যাপ্লিকেবল ফর স্থিতিস্থাপক সংঘর্ষ, বা আমরা বলতে পারি ইলাস্টিক কলিশন। ইলাস্টিক মানে হচ্ছে স্থিতিস্থাপক আর কলিশন মানে হচ্ছে সংঘর্ষ। তাহলে এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে যে আমরা শক্তির সংরক্ষণশীলতা নীতি শুধুমাত্র কার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো? শক্তির সংরক্ষণশীলতা নীতি শুধুমাত্র স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। আর তাছাড়া ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আমরা সবার ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো, সেটা স্থিতিস্থাপক সংঘর্ষ হোক অথবা অস্থিতিস্থাপক সংঘর্ষ হোক। ঠিক আছে। এবার এখানে খেয়াল করো, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা এখানে নতুন করে দুইটা রাশির মান একটু মনে রাখবো। একটা হচ্ছে তার শেষ বেগ, এই যে প্রথম বস্তুর শেষ বেগ V1, আর আরেকটা হচ্ছে দ্বিতীয় বস্তুর শেষ বেগ, যেটাকে আমরা বলতেছি কি, V2। সো স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে এই ভ্যালুগুলা কিরকম হয় সেটা মনে রাখতে হবে। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা এই সূত্রগুলার প্রমাণে যাচ্ছি না, জাস্ট ইকুয়েশন গুলো আমাদের প্রয়োজন মতো আমরা ইউজ করে ফেলবো। স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে
স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে আমরা যদি প্রথম বস্তুর শেষ বেগ বের করতে চাই V1, প্রথম বস্তুর শেষ বেগ যেটাকে আমরা প্রকাশ করতেছি কি দ্বারা, V1 দ্বারা, সেক্ষেত্রে মনে রাখবা প্রথম বস্তুর ভর থেকে মাইনাস করতে হবে দ্বিতীয় বস্তুর ভর, প্রথম বস্তুর ভর থেকে মাইনাস করতে হবে কি দ্বিতীয় বস্তুর ভর, আর নিচে হবে প্রথম বস্তুর ভরের সাথে দ্বিতীয় বস্তুর ভরের যোগফল, আর তার সাথে গুণ থাকবে হচ্ছে প্রথম বস্তুর আদিবেগ। ঠিক আছে, তাহলে আবার বলি, V1 এর ভ্যালু বের করতে গেলে কি করতে হবে, M1 থেকে M2 বিয়োগ করতে হবে, আর নিচে M1 এর সাথে M2 যোগ করতে হবে, আর তার সাথে U1 টাকে গুণ করতে হবে, তারপর এখানে একটা প্লাস থাকবে, দেন আবার একটা ভগ্নাংশ আসবে, উপরে হবে যেটা সেটা হচ্ছে 2 × M2। অর্থাৎ মনে রাখবা যদি V1 বের করতে চাই তাহলে এখানে 2 দ্বারা কাকে গুণ দিব, M2 কে গুণ দিব, মানে অন্য যে বস্তুটা আছে সেটার ভরকে গুণ দিব। V1 মানে হচ্ছে প্রথম বস্তুর বেগ, শেষ বেগ, আর M2 মানে হচ্ছে কি দ্বিতীয় বস্তুর ভর। তাহলে V1 বের করতে গেলে আমরা এখানে লিখবো কি 2 × দ্বিতীয় বস্তুর ভর, উল্টাটা। ঠিক আছে, 2M2, আর নিচে আগের মতোই এই যে দুইটা বস্তুর ভর যোগ থাকবে M1 + M2, আর তার সাথে এখানে আগের মতো একটা রাশি গুণ থাকবে, যেহেতু আগে আমরা U1 গুণ দিয়ে দিচ্ছি এখন গুণ দিতে হবে কি U2। ঠিক আছে, এটা হচ্ছে V1। এবার দেখো V2 এর ফর্মুলা তুমি নিজেই লিখতে পারবা, দেখো এটা আর কিছুই করা লাগবে না, আমি ফরম্যাটটা আবার বলে দিচ্ছি, ফরম্যাটটা আমি আবারও বলে দিচ্ছি। দেখো V1 এর ক্ষেত্রে কি করা লাগছিল, V1 এর ক্ষেত্রে হচ্ছে এখানে M1 - M2 লিখা লাগছিল, M1 - M2। সো এখানে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে আমরা এখন আর M1 - M2 লিখবো না, আমরা এখানে লিখে দিব যেটা সেটা হচ্ছে M2 - M1। ঠিক আছে, এখানে কি লিখবো, M2 - M1। তো এখানে মনে রাখাটা খুবই সহজ। দেখো আমরা যখন হচ্ছে গিয়ে V1 বের করতেছিলাম, আমরা যখন V1 বের করতেছি তখন V1 যখন বের করতেছি, এই যে V1 যখন বের করতেছি তখন আমাদের শুরুতেই নেওয়া লাগবে হচ্ছে M1। V1 বের করলে কাকে নিব আমরা, M1 থেকে বিয়োগ করব। V1 বের করতে গেলে M1 থেকে বিয়োগ করব। সিমিলারলি যদি আমরা V2 বের করতে চাই, তাহলে আমরা কার কার থেকে বিয়োগ করবো, এই যে M2 থেকে বিয়োগ করবো, মানে 2 এর সাথে 2 মিলিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, এটা আমি একটু বড় করে দিই। সো এইটাই হচ্ছে ব্যাপার, যে এখানে আমরা যখন V2 বের করতেছি তখন M2 থেকে M1 বিয়োগ করতে হবে, আর যখন V1 বের করতেছি তখন M1 থেকে M2 বিয়োগ করতে হবে। আর নিচে আগের মতোই থাকবে কি M1 + M2, নিচে আগের মতোই থাকবে কি M1 + M2। এন্ড এখানে আগে গুণ দিছিল কি U1, এবার গুণ দিতে হবে কি U2। এটাই পার্থক্য, আগে গুণ দিছিল U1, এবার গুণ দিতে হবে U2 প্লাস। এই জায়গাটাতে আগে ছিল কি 2M2, এখন আর 2M2 হবে না, বুঝতেই পারতেছে, এটা হয়ে যাবে কি 2M1। আর নিচে কিন্তু আগের মতোই থাকবে M1 + M2। এন্ড এখানে ছিল কি U2, এবার আর U2 হবে না, এটা কি হয়ে যাবে U1 হবে, U2 না হয়ে যেটা হবে U1। ঠিক আছে, তো এই ব্যাপারটা একটু মনে রাখতে হবে। এন্ড এইটা একটা যদি মনে রাখতে পারো ভালোভাবে তাহলে অপরটা নিজে নিজেই লিখতে পারবে, এবং এটার কাজ আছে, এটার অ্যাপ্লিকেশনটা আমরা একটু পরে পাবো। ওকে, আমি এগুলাকে একটু বক্স করে দিই, এন্ড আবারও বলে দিচ্ছি ইকুয়েশন গুলো অবশ্যই আমাদের কাজে লাগবে, মনে রাখতে হবে। কিভাবে মনে রাখবা সেটাও বলে দিলাম, এন্ড একটা শিখলে তুমি আরেকটা নিজে থেকেই লিখতে পারবা। শুধুমাত্র এই সূত্রগুলা কার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে, অর্থাৎ যেখানে আমাদের শক্তিটা সংরক্ষণশীল থাকবে, ভরবেগটাও সংরক্ষণশীল থাকবে, সেই ধরনের সংঘর্ষকে আমরা নাম দিচ্ছি কি স্থিতিস্থাপক সংঘর্ষ। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কোনগুলো, যেখানে আমাদের শুধুমাত্র ভরবেগ সংরক্ষিত থাকে, গতিশক্তি সংরক্ষিত থাকে না। তো আমরা চাইলে এটাকে ক্লাসিফাই করতে পারি, যে সংঘর্ষটাকে দুটা ভাগে ভাগ করে দেখাইতে পারি, যে একটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপক আর একটা হচ্ছে অস্থিতিস্থাপক। স্থিতিস্থাপক যেটা আছে এটাকে আমরা বলতে পারি ইলাস্টিক, আর অস্থিতিস্থাপক যে সংঘর্ষ আছে এটাকে বলা যায় নন ইলাস্টিক। ইলাস্টিক মানে হচ্ছে স্থিতিস্থাপক, নন ইলাস্টিক মানে কি অস্থিতিস্থাপক। সো ইলাস্টিকের ক্ষেত্রে কি হয়, ইলাস্টিকের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে যে তোমার ভরবেগ এবং গতিশক্তি দুটাই সংরক্ষিত থাকে, অর্থাৎ আমরা বলতে পারি ভরবেগ মানে পি, আর ই মানে হচ্ছে শক্তি। তাহলে এই দুইটা কি থাকবে, সংরক্ষণশীল থাকবে, সংরক্ষণশীল থাকবে। আর নন ইলাস্টিক বা অস্থিতিস্থাপক যেটা আছে এটার ক্ষেত্রে শুধুমাত্র কি থাকবে, ভরবেগটা সংরক্ষণশীল থাকবে, আর গতিশক্তি বা শক্তি সংরক্ষণশীল থাকবে না। সো এই ব্যাপারগুলো অবশ্যই মাথায় রাখতে হবে ম্যাথ করার ক্ষেত্রে। আচ্ছা, এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, এই যে দুটা সূত্র শিখলাম একটু আগে, একটা ছিল কি V1 আর আরেকটা হচ্ছে V2, এই দুটা সূত্রের ক্ষেত্রে আমরা কিছু স্পেশাল কেস দেখতে পারি, যেমন একটা স্পেশাল কেস এরকম হইতে পারে। কেসটার নাম যদি দিই, এই কেসের নাম হচ্ছে যে দুটা বস্তুর ভর যদি সমান হয়, দুটি বস্তুর ভর সমান হলে আমাদের সূত্রগুলা
একটু ছোট হয়ে আসবে, মানে এত বড় করে আর মনে রাখা লাগবে না। দুটা বস্তুর ভর সমান মানে কি? দুটা বস্তুর ভর সমান মানে হচ্ছে একটার ভর যদি হয় m1 আর আরেকটার ভর যদি হয় m2, তাহলে m1 আর m2 দুটা কি হবে? সিমিলার হবে। m1 আর m2 দুইটাই সেম। সো আমরা যদি ইকুয়েশন গুলোকে আবার একটু দেখি এখান থেকে, আমি এটা আবার আর লিখতেছি না, এখান থেকে কপি করে ফেলি, তাহলে আমাদের জন্য ইজি হয়। দেখো এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। এখন তারা বলে দিয়েছে কি, যে m1 আর m2 দুটা সেম, তাহলে m1 আর m2 যদি সেম হয়, তাহলে m1 মাইনাস m2, অর্থাৎ m1 থেকে m2 বিয়োগ ফল যেটা আছে এটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। এটা জিরো হওয়া মানে কি, এই পুরো রাশিটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। তাছাড়া এখানে আছে m2 মাইনাস m1, সো m2 আর m1 যেহেতু সেম, তাহলে এটাও বিয়োগ করলে কি হয়ে যাবে? পুরোটা জিরো হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বাকি থাকবে কি এখানে, খেয়াল করো। উপরে আছে কি 2m2, আর নিচে m1 প্লাস m2। তো যেহেতু m1 আর m2 দুটাই সেম, যেহেতু m1 আর m2 কি দুইটাই সেম, তাহলে আমরা কি লিখতে পারি এখানে? m1 আর m2 যেহেতু দুইটাই সেম, আমরা যে কোনো একটাতে লিখতে পারি। হয় m1 এটাকে দুইবার লিখে ফেলবো, অথবা হচ্ছে m2 যেটা আছে এটাকে দুইবার লিখে ফেলবো। ঠিক আছে? হয় m1 কে দুইবার লিখে ফেলবো, না হয় কি m2 কে দুইবার লিখে ফেলবো। সো m1 কে যদি দুইবার লিখি তাহলে দেখো কাটাকাটি যাবে না। এই যে m1 কে যদি আমরা দুইবার লিখি তাহলে কি হবে? 2m1। তাহলে কাটাকাটি যাচ্ছে না, m2 আর m1 কাটাকাটি যাচ্ছে না। কিন্তু যদি m2 কে দুইবার লিখে ফেলো, m2 কে যদি দুইবার লিখে ফেলো, তাহলে কি হয়? কাটাকাটি চলে যায়। সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এইভাবে না লিখে m1 আর m2 রেখে দিই, আলাদা করে রেখে দিই। m1 প্লাস m2 রেখে দিলাম, আর তার সাথে থাকবে কি u2। সিমিলারলি নিচেরটাতে আসো, নিচেরটাতে আসার কারণে কি দেখা যাচ্ছে? উপরে থাকবে 2m1, আর নিচে থাকবে কি m1 প্লাস m2, আর তার সাথে থাকবে হচ্ছে কে u2, তার সাথে গুণ থাকবে কে, সরি, u1। সো এই হচ্ছে ব্যাপার, যে আমরা চাইলে স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে যে দুটা বস্তুর শেষ বেগ যেটা আছে সেটার জন্য যে দুটা সমীকরণ পেয়েছিলাম, সেই দুটা সমীকরণকে স্পেশালি দুটার ভর যদি সেম হয়ে যায়, দুটা বস্তুর ভর যদি সেম হয়ে যায়, তাহলে একটু ছোট করে লিখতে পারি। একটাতে আসবে 2m2 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু u2, আর v2 ক্ষেত্রে যেটা আসবে সেটা হচ্ছে 2m1 ডিভাইডেড বাই m1 প্লাস m2 ইন্টু হচ্ছে u1। এটা কখন অ্যাপ্লাই করতে পারবো আমরা? যখন দুইটা বস্তুর ভর কি হবে? সমান সমান হবে, সেম সেম হবে। ওকে, আশা করি বোঝা গেল এই পর্যন্ত। আমরা এবার চলে যাব হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেমে। আমরা এতক্ষণ পর্যন্ত সূত্র দেখতেছিলাম যে আমাদের কি কি সূত্র এখান থেকে আমরা পাইতে পারি। এবার সেই সূত্রগুলোর অ্যাপ্লিকেশনে চলে যাব। ওকে, প্রথম একটা ম্যাথ আমরা এখান থেকে করব, সেটার আমি প্রশ্নটা লিখতেছি। 5 কেজি এবং 10 কেজি ভরের দুটো বস্তু পরস্পরের বিপরীত দিকে যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 15 মিটার পার সেকেন্ড বেগে চলছে। সংঘর্ষের পর এরা মিলে এক হয়ে গেল। মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। তো এখানে দুইটা ব্যাপার আছে, আমি একটু বলি। প্রথম ব্যাপারটা হচ্ছে যে পরস্পরের বিপরীত দিকে তারা চলতেছে কিভাবে? পরস্পরের বিপরীত দিকে। আর আরো একটা ব্যাপার হচ্ছে যে মিলিত বস্তু, মানে দুইটা মিলে একসাথে একটা বস্তুতে কনভার্ট হয়ে গেছে। দুইটা ব্যাপার এখানে ঘটছে। একটা হচ্ছে তারা যখন শুরুতে ছিল তখন তারা ভিন্ন ভিন্ন দিকে যাত্রা করতেছিল, অর্থাৎ একটা যদি ডান দিকে যায় আর একটা যাবে কোন দিকে? বাম দিকে। আর পরে যেটা হয়েছে, ধাক্কা খেয়ে তারা কি হয়ে গেছে? একীভূত হয়ে গেছে, একসাথে একত্রিত হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এই দুইটা ব্যাপারের জন্য আমাদের ইকুয়েশন গুলা কিরকম দাঁড়ায়, সেই ইকুয়েশন গুলো আমরা আগে একটু দেখে আসি, তারপরে হচ্ছে ম্যাথটা করবো। ওকে, সো
এই জায়গাটাতে আমরা লিখছিলাম কি m1u1 প্লাস m2u2 সমান কি লিখা যায় m1v1 প্লাস m2v2। সো আমি ধরে নিলাম মিলিত বস্তুর ক্ষেত্রে আমরা স্পেশাল কেসটা দেখতে চাচ্ছি, মিলিত বস্তুর ক্ষেত্রে কি হয়, মিলিত বস্তুর ক্ষেত্রে কি হয় সেটা আমরা দেখতে চাচ্ছি। ধরে নাও এটা হচ্ছে একটা বস্তু, যে হচ্ছে ডান দিকে যাচ্ছিল, এন্ড এটা আরেকটা বস্তু যে হচ্ছে বাম দিকে আসতেছিল। সো পরের স্টেপটা, তারা যখন একসাথে ধাক্কা খাবে, ধাক্কা খাওয়ার পরের স্টেপটা আমি পাশে লিখতেছি। এ একটা বস্তু, বি আর একটা বস্তু, তারা হচ্ছে পরস্পর বিপরীত দিক থেকে আসতেছিল, সে আর বি এসে ধাক্কা খাবে, ধাক্কা খেয়ে যেটা করছে তারা একীভূত হয়ে গেছে, একসাথে একত্রিত হয়ে গেছে। একত্রিত হয়ে মনে করো ডান দিকে চলা শুরু করছে। তাহলে খেয়াল করো, শুরুতে কিন্তু প্রথম বস্তুর একটা ভর থাকবে যেটাকে আমরা m1 নাম দিলাম। শেষে শুরুতে তার একটা বেগ থাকবে যেটাকে u1 নাম দিলাম। শুরুতে প্রথম বস্তুর দ্বিতীয় বস্তুর একটা ভর থাকবে যেটাকে আমরা m2 নাম দিলাম। একইভাবে দ্বিতীয় বস্তুর একটা বেগ থাকবে যেটাকে u2 নাম দিলাম। ধাক্কা খাওয়ার পরে কি হবে, দুইটা যেহেতু একসাথে হয়ে গেছে তাহলে দুইটার ভর একসাথে কত হয়ে যাবে, m1 প্লাস m2 হয়ে যাবে, ঠিক আছে। এবং দুইটার বেগ যেহেতু ধাক্কা খাওয়ার পরে একীভূত হয়ে গেছে, তাহলে দুইটার বেগ কি হবে, সেম হবে, কারণ একসাথেই তারা আগাচ্ছে, একসাথে আগাচ্ছে। তাহলে একসাথে আগাইলে তাদের বেগটা কত হয়ে যাবে, একই একই বেগ বলতে আমরা এখানে ধরে নিলাম যে ভি বেগে তারা সামনে আগাবে, ঠিক আছে। তাহলে কেসটা আশা করি বোঝা গেল যে দুটা বস্তু যখন ধাক্কা খেয়ে একত্রিত হয়ে যাবে তখন তাদের আগের বেগ, আগের ভর সবকিছু একীভূত হয়ে যাবে। সো দেখা যাবে যেটা, যে দুইটা বস্তুর ভরের যোগফলটা হবে নতুন বস্তুর ভর। আবার নতুন যে বস্তুটা, অর্থাৎ এখানে দুইটা বস্তু একসাথে হয়ে যে বস্তুটা ফর্ম করছে সেই বস্তুটার বেগ হবে নতুন আর একটা বেগ, এবং এই একই বেগে হচ্ছে দুইটা বস্তু সামনের দিকে আগাবে, ঠিক আছে, একই বেগে দুইটা বস্তু সামনের দিকে আগাবে। সো এবার আমরা ইকুয়েশনটাকে যদি একটু মডিফাই করে লিখি, আমাদের ইকুয়েশনটা ছিল এরকম যে m1u1 প্লাস হচ্ছে m2u2 সমান সমান কি ছিল, m1v1 প্লাস হচ্ছে m2v2। সো এই ইকুয়েশনের ক্ষেত্রে খেয়াল করো, যেহেতু তারা একই বেগে সামনে আগাচ্ছে সুতরাং বলা যায় কি যে এখানকার v1 আর v2 দুইটা কি হবে, সেম হবে, v1 আর v2 দুইটাই কি হবে, সেম হবে। তাহলে v1 আর v2 দুটো যদি সেম হয়, ওই সেম জিনিসটাকে আমরা কি ধরে নিব, এখানে শুধু v ধরে নিব। তাহলে দেখো সমীকরণটা একটু ছোট হয়ে আসতেছে, যে m1u1 প্লাস হচ্ছে কি m2u2 সমান সমান, এখানে হবে কি m1 আর v1 এর পরিবর্তে কি লিখবো আমরা, শুধু v। একইভাবে এখানে হবে m2 আর v2 এর পরিবর্তে লিখবো কি, শুধু v। এবার দেখো আমি ডান সাইড থেকে কি করতে পারি, ডান সাইড থেকে হচ্ছে আমরা ভিটাকে কমন নিয়ে নিতে পারি। তাহলে ভি যদি কমন নেই তাহলে এখানে কি থাকবে, m1 প্লাস m2। ভি কমন নিলে থাকবে কি m1 প্লাস m2, এন্ড এইটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সমীকরণটা, যেটা আমরা মিলিত বস্তুর বেগ নির্ণয়ের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। যেখানে এই যে ভি যেটা আছে, এই যে ভি যেটা আছে এটাই হচ্ছে আমাদের মিলিত বস্তুর বেগ, মিলিত বস্তুর বেগ, ঠিক আছে। সো আবার একটু বলে দিচ্ছি যে যখন আমাদের দুটা বস্তু ধাক্কা খেয়ে একসাথে হয়ে যাবে তখন তাদের বেগ থাকবে একটাই, এবং ওই একটা বেগের মান আমরা ধরে নিব ভি, এবং সেটা আমরা ওই যে ভরবেগের সংরক্ষণশীলতা নীতির যে সূত্রটা ছিল সেখান থেকেই বের করতে পারবো, ঠিক আছে। সো ভির ভ্যালু এখান থেকে ইজিলি বের করা যাবে। এবার আসো বিপরীত দিক থেকে যাত্রা করলে কি হয় সেটা একটু আমরা খেয়াল করি। বিপরীত দিকে যাত্রার ক্ষেত্রে ধরো একটা বস্তু ডান দিকে যাচ্ছে, সে মনে করো হচ্ছে ইউ বেগে বা ইউ1 বেগে সামনে আগাচ্ছে। আর আরেকটা বস্তু মনে করো বাম দিক থেকে, এই ডান থেকে বামে আসতেছে, সে মনে করো ইউ2 বেগে আগাচ্ছে। তো দেখো একটা ডান দিকে যাচ্ছে আর একটা বাম দিকে, তো আমরা কনভেনশনালি যেটা ধরে নিই, ডান দিক থেকে আমরা পজিটিভ ধরে নিই, তাহলে আমাদের ইউ1 এর সামনে একটা প্লাস সাইন বসবে। আর কনভেনশনাল হিসাব অনুসারে আমরা যেটা করি সেটা হচ্ছে ইউ2 কে আমরা নেগেটিভ ধরে নিব, কারণ বিপরীত দিক থেকে আসতেছে, অর্থাৎ সে এক্স এক্সিসের ঋণাত্মক দিকে আসতেছে, বা আমরা বলতে পারি বাম দিকে আসতেছে। তো আমরা ধরে নিই কি ডান দিকটা পজিটিভ আর বাম দিকটা হচ্ছে নেগেটিভ, তাহলে ইউ1 এর ভ্যালু এখানে হবে পজিটিভ আর ইউ2 এর ভ্যালুটা কি হয়ে যাবে, নেগেটিভ হয়ে যাবে। এখন তারা যখন ধাক্কা খাবে তখন আমরা কি করতে পারি, এখানে ওই যে ভরবেগের সংরক্ষণশীলতা অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারতাম কি m1u1 প্লাস কি m2u2 সমান সমান কি লেখা যায়, তো m1v1 প্লাস হচ্ছে কি m2v2। বাট এখানে একটু সতর্ক থাকতে হবে, সেটা হচ্ছে m1 u1 তো ঠিক আছে দুইটাই পজিটিভ, m1 মানে কি ভর, ভর তো আর নেগেটিভ হইতে পারে না।
তাছাড়া M2 মানে দ্বিতীয় বস্তুর ভর, ওইটাও নেগেটিভ হবে না। তাহলে নেগেটিভ হইতে পারে কি, U1 হইতে পারে, U2 হইতে পারে। যেহেতু U1টাকে আমরা পজিটিভ ধরে নিছি, ডান দিকটাকে আমরা পজিটিভ ধরে নিছি, তাহলে অবশ্যই U2 সামনে কি বসবে, নেগেটিভ সাইন বসবে, কারণ U2টা হচ্ছে বিপরীত দিকে গতিশীল। তাহলে যখন আমরা ম্যাথ করব, অঙ্ক করব, তখন দেখা যাবে যে এই জায়গায়, এই প্লাসের জায়গায় এখানে কি হয়ে যাবে, তখন মাইনাস হয়ে যাবে। এখানে হয়ে যাবে M2 মাইনাস, মানে মাইনাস M2U2 সমান সমান আবার থাকবে কি M1V1 প্লাস হচ্ছে M2V2। এই জায়গাটাতে একটু সতর্ক থাকতে হবে, আবার বলে দিচ্ছি। নর্মালি আমরা যেটা করতাম, এখানে প্লাস বসাইতাম, ঠিক আছে, কিন্তু এখনকার যে দুইটা বস্তু আছে আমাদের, দুইটা বস্তু কি একই দিকে আসতেছে নাকি বিপরীত দিক থেকে আসতেছে? বিপরীত দিক থেকে আসতেছে। তাহলে একটাকে যদি আমরা পজিটিভ ধরেন, তাহলে অবশ্যই কি হবে, আর একটা নেগেটিভ হবে। এই জন্য আমাদের U2 এর ভ্যালুটাকে আমরা নেগেটিভ ধরায় এই জায়গাতে আমাদের ইকুয়েশনটা হয়ে গেছে মাইনাস সহ। না হলে উপরেরটাই লিখতে পারতাম আমরা। সো ম্যাথ করার সময় এটা একটু খেয়াল রাখতে হবে, যদি দুটা বস্তু বিপরীত দিক থেকে গতিশীল হয়, তাহলে একটাকে আমরা পজিটিভ ধরে নিব আর একটাকে কি ধরবো, নেগেটিভ ধরবো। তো সবসময় যেটা হয়, কনভেনশনালি আমরা ধরে নিই ডান দিকটা হচ্ছে পজিটিভ, এই জন্য আমাদের এখানে U1টা পজিটিভ। আর কনভেনশনালি আমরা ধরে নিই আমাদের বাম দিকটা হচ্ছে নেগেটিভ, এই জন্য হচ্ছে U2টা হচ্ছে তার সামনে একটা মাইনাস সাইন চলে আসছে। ঠিক আছে। সো আশা করি বোঝা গেল। এবার আমরা ওই প্রবলেমটাতে চলে যাই যেটা আমরা সলভ করতে চাচ্ছিলাম। যে 5 কেজি এবং 10 কেজি বরের দুটা বস্তু ছিল, তারা বিপরীত দিক থেকে আসতেছিল। সো আমি ধরে নিতে পারি যে এটা আমাদের সেই 5 কেজি বরের বস্তুটা, সে মনে করো ডান দিকে আসতেছে। আর আরেকটা মনে করো আমাদের 10 কেজি বরের বস্তু, সে মনে করো বাম দিকে আসতেছে 10 কেজি। সো আমরা আগের মতোই কনভেনশনালি ধরে নিব যে আমাদের 5 কেজি বরের যে বস্তুটা আছে, তার যে ব্যাগ কিন্তু দুইজনের দেওয়া আছে। 5 কেজির জন্য ব্যাগ দেওয়া আছে 10 মিটার পার সেকেন্ড, আর 10 কেজির জন্য ব্যাগ দেওয়া আছে কত, 15 মিটার পার সেকেন্ড। সো 10 মিটার পার সেকেন্ড যেটা আছে সে ডান দিকে কাজ করতেছে, সো আমরা এটাকে পজিটিভ ধরে নিব। তো আমরা এটাকে পজিটিভ ধরে নিলে এটা হয়ে যাবে কি, +10 মিটার পার সেকেন্ড। 5 কেজি ভরের জন্য বেগ কত পাচ্ছি আমরা, 10 মিটার পার সেকেন্ড, এবং ওই 10 মিটার পার সেকেন্ড কোন দিকে কাজ করতেছে, ডান দিকে। সো ডান দিকে কাজ করলে সেটাকে আমরা পজিটিভ ধরে নিব, সো এটা হয়ে যাবে +10 মিটার পার সেকেন্ড। আর আরো একটা বস্তু আছে 10 কেজি, সেটা কোন দিকে আসতেছে, বাম দিকে আসতেছে। তাহলে তার যে ডিরেকশনটা সেটাকে আমরা ধরে নিব মাইনাস, এবং তার ভ্যালুটা হচ্ছে কত, 15 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হয়ে যাবে কত, -15 মিটার পার সেকেন্ড। -15 মিটার পার সেকেন্ড। এবার আমাদেরকে বের করতে হবে কি, মিলিত বেগ। এই যে একসাথে মিলে গেছে, সংঘর্ষের পর এরা মিলে এক হয়ে গেছে, তাহলে তাদের কি বের করতে হবে, মিলিত বেগ। সো মিলিত বেগ বের করার ফর্মুলা আমরা গত স্লাইডে দেখে এসেছি, এরকম ছিল যে M1U1 প্লাস হচ্ছে M2U2 ইজ ইকুয়ালস টু M1 প্লাস M2 ইন্টু কি ভি। তাহলে এখান থেকে শুধুমাত্র কার মান বের করতে হবে, বির মান। বির মান বের করার সময় একটু সতর্ক থাকতে হবে। ভি মান বের করার সময় যে M1 প্লাস M2 দ্বারা এটাকে ভাগ করতে হবে। সো M1 প্লাস M2 মানে কি, 5 + 10 মানে কত, 15। আর উপরে হবে কি M1U1, M1 মানে হচ্ছে 5 কেজি, আর U1 মানে হচ্ছে কত, 10। তাহলে 5 × 10 এটা আমি লিখে দিচ্ছি, 5 × 10 হয়ে যাবে। আর মাঝখানে এখানে প্লাস বসার কথা ছিল, সেটা আর প্লাস বসবে না। কেন বসবে না প্লাস, কারণ U2 যে ভ্যালুটা আছে সেটা কিন্তু নেগেটিভ, এবং সেটা -15। তাহলে লেখা যায়, মাঝখানে একটা মাইনাস দিয়ে দিলাম। আর মাইনাস দিয়ে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে 15 এর সাথে 10 গুণ করতে হবে, কারণ 10 কেজি বরের বস্তুটাই কি করতেছে, 15 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। সো এখান থেকে যদি আমরা এটা একটু ক্যালকুলেট করি, 5×10 = 50, 50 থেকে যদি আমরা বিয়োগ করি, 50 থেকে যদি আমরা 150 বিয়োগ করি, তাহলে আসবে হচ্ছে -100। এটাকে আমরা যদি 15 দ্বারা ভাগ করি, তাহলে আসবে হচ্ছে -6.67। এখান থেকে রেজাল্ট আসবে কি, -6.67, এবং মিটার পার সেকেন্ড আসবে। এই যে রেজাল্টটা আমরা পাইছি, এই রেজাল্টের সামনে কিন্তু একটা মাইনাস আছে। এই রেজাল্টের সামনে কি আছে, একটা মাইনাস আছে। এই মাইনাস দ্বারা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের বস্তু দুটো একত্রিত হওয়ার পরে কোন দিকে যাবে, অবশ্যই বাম দিকে যাবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে কোন দিকে যাইতেছে বস্তুগুলা, বাম দিকে। একীভূত হওয়ার পরে, বা আমরা বলতে পারি মিলিত হওয়ার পরে সে কোন দিকে গতিশীল হবে, বাম দিকে গতিশীল হবে। খুবই সিম্পল ব্যাপার। এখান থেকে ভ্যালু বের করার জন্য আমরা ওই যে মিলিত বেগের ফর্মুলাটা ইউজ করব, আর দিক বোঝার জন্য যে প্লাস মাইনাসটা ব্যবহার করতে পারি। সো যেহেতু এখানে মাইনাস সাইন আসছে, তার মানে বস্তুটা ডান থেকে বামে গতিশীল। মাইনাস সাইন আসার কারণে বস্তুটা কি হয়েছে, ডান থেকে বামে গতিশীল। ঠিক আছে। সো এই ছিল আমাদের প্রথম যে ম্যাথটা আছে সেটা। এবার আসো সেকেন্ড ম্যাথে।
তো সেকেন্ড ম্যাথটা এরকম দেওয়া আছে যে 5 কেজি এবং 10 কেজি ভরের দুটি বস্তু যথাক্রমে তাদের দুটা ব্যাগ দেওয়া আছে, যথাক্রমে 4i+3j মিটার পার সেকেন্ড এবং -6i+3j মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। সংঘর্ষের পর এরা মিলে এক হয়ে গেল। তো প্রশ্ন হচ্ছে যে মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। মিলিত বস্তুর বেগ নির্ণয় করো। তো এই ম্যাথটা হচ্ছে তোমরা নিজেরা একটু চেষ্টা করবে, আমরা অলরেডি ভেক্টর চ্যাপ্টার করে ফেলছি, সো আশা করি বেগের মান যদি ভেক্টর ফর্মে দেওয়া থাকে সেটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমাদের জানা আছে অলরেডি। একটু আগে আমরা যে ম্যাথটা করেছি একইভাবে হুবহু সেম প্রসেসে আমরা এই ম্যাথটাও চাইলে সলভ করতে পারি। সো এটা হচ্ছে হোমওয়ার্ক হিসেবে থাকলো, অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবা, না পারলে হচ্ছে আমি নেক্সট ক্লাসে করে দিব। ওকে, সো আমরা থার্ড আর একটা ম্যাথ এখান থেকে দেখতে পারি, সেটি হচ্ছে এরকম। একটি বোমা 1:1:3 তিনটা অনুপাত দেওয়া আছে, বিস্ফোরিত হয় যেখানে সমান ভরের খণ্ড দুটি যেখানে সমান ভরের খণ্ড দুটি পরস্পরের সাথে লম্বভাবে 10 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল হয়। প্রশ্ন হচ্ছে ভারী টুকরোটির বেগ নির্ণয় করো। ওকে, সো এই ম্যাথটা করার জন্য তোমরা যেটা করতে পারো, এই যে এখানে আমরা আরেকটা ম্যাথ করেছিলাম একটু আগে। আচ্ছা, লাস্ট ক্লাসে মনে হয় করেছিলাম যে একটা বস্তু ভেঙে দুইটা টুকরায় বিভক্ত হয়ে গেছিল, সো এখানে দুইটা টুকরায় বিভক্ত হয় নাই, এখানে তিনটা টুকরায় বিভক্ত হয়ে গেছে। ঠিক আছে, যেখানে আহ সমান ভরের দুইটা খণ্ড আছে, যে অনুপাত দেখো 1:1, দুইটা দুইটা অনুপাত হচ্ছে কি 1:1। তাহলে এই অনুপাতগুলো হচ্ছে সেম, তার মানে এখানে দুইটা টুকরার ভর কি পাওয়া যাবে, সেম পাওয়া যাবে, এবং তারা কিভাবে গেছে, পরস্পর লম্ব ভাবে গেছে।
তাহলে একটা যদি এক্স অক্ষ বরাবর যায় মানে আই বরাবর যায়, তাহলে আরেকটা কোন বরাবর যাবে? জে বরাবর বা ওয়াই অক্ষ বরাবর যাবে। এই ব্যাপারটা শুধু মাথায় রাখলেই হবে। এটাও তোমরা নিজেরা একটু চেষ্টা করবা, না পারলে হচ্ছে আমি নেক্সট ক্লাসে করে দিব, ঠিক আছে? এখানে আবারও বলে দিচ্ছি, দুইটা টুকরা যে সমান ভরের আছে তারা কিভাবে যাবে, তারা হচ্ছে পরস্পর লম্ব ভাবে যাবে, অর্থাৎ একটা আই বরাবর গেলে আরেকটা যাবে হচ্ছে জে বরাবর, একটা আই বরাবর গেলে আরেকটা যাবে কি জে বরাবর। তো যেটা বের করতে বলছে সেটা হচ্ছে ভারী টুকরাটুর ব্যাগ, মানে এই যে আমাদের 3 অনুপাত যেটা আছে, যেটার অনুপাত হচ্ছে 3, ওই টুকরাটার কি বের করতে হবে? ভর বের করতে হবে, ব্যাগ বের করতে হবে, ঠিক আছে? তো ওইটা একটু নিজেরা চেষ্টা করবা, না পারলে অবশ্যই আমি নেক্সট ক্লাসে করে দিব। ওকে, আমাদের এই টপিকটা এখানেই শেষ। ভরবেগের সংরক্ষণশীলতা, সংঘর্ষ সবকিছু পড়া শেষ। এবার আমরা চলে যাব হচ্ছে রকেট, ঠিক আছে? রকেট সংক্রান্ত। আচ্ছা, রকেটের ক্ষেত্রে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, রকেট যখন উড্ডয়ন করে তখন কি করে? সে কিছু পরিমাণ জ্বালানি সাথে নিয়ে যায়, ঠিক আছে? রকেট যখন উড্ডয়ন করে তখন কি করে? কিছু পরিমাণ জ্বালানি তার সাথে করে নিয়ে যায়। তো জ্বালানি গুলা যে সাথে করে নিয়ে যায় সেগুলা কি হয়? আস্তে আস্তে পুড়তে থাকে। আর পুড়তে থাকলে কি হয়? রকেটটা বেগ প্রাপ্ত হয়, ঠিক আছে? এটা অনেকটা এভাবে কাজ করে যে নিউটনের থার্ড ল অনুসারে কাজ করে। যে ধরো আমাদের রকেট আছে এখানে, এখানে ফিগারটা যদি আমি ওভাবে ড্র করব না, এটা আমরা চাইলে একটা চিত্র নিয়ে আসতে পারতাম, দরকার নেই। আমরা একদম র্যান্ডমলি একটা রকেট যদি ড্র করি, ধরা হচ্ছে এটা আমাদের রকেটের বডি। এইদিকে মনে করো আমাদের জ্বালানি গুলা হচ্ছে জলে জলে বের হইতেছে, ঠিক আছে? এইদিকে জ্বালানি গুলা হচ্ছে পুড়ে পুড়ে এই যে নিচের দিকে বের হইতেছে। তাহলে যখন তুমি রকেটের এই জায়গাটাতে জ্বালানি রাখবা, অনেক বেশি জ্বালানি রাখবা, তখন কি হবে? জ্বালানি গুলো আস্তে আস্তে কি নিচের দিকে পুড়ে বের হইতে থাকবে। তাহলে তারা অনেক বেশি বেগে যখন নিচের দিকে যাবে, কি করবে? তারা গিয়ে ধাক্কা দিবে, নিচের দিকে ধাক্কা দিবে। তাহলে যখন তারা ভূমিতে ধাক্কা দিবে তখন কি করবে? তাদেরকে উল্টো দিকে ভূমি তাদেরকে কি করবে? একটা প্রতিক্রিয়া বল দিবে। আমরা নিউটনের থার্ড ল পড়ে এসেছি যে প্রত্যেক ক্রিয়ারই একটা কি থাকে? সমান এবং বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাহলে এই যে রকেটটা যখন নিচের দিকে তার জ্বালানি দ্বারা আঘাত করতেছে, তখন কি হবে? এই যে তলটা তাকে বিপরীত দিকে একটা মানে অনেক বেশি একটা ফোর্স প্রয়োগ করবে, বিপরীত দিকে একটা বল প্রয়োগ করবে। এই বল পেয়ে রকেটটা কি হবে? উপরের দিকে যাত্রা শুরু করবে, ঠিক আছে? তাহলে এখানে মেইন ব্যাপারটা হচ্ছে যে রকেটের মধ্যে জ্বালানি থাকবে, সেই জ্বালানি খরচ হবে বা পুড়তে থাকবে, এবং সেই পোড়ার কারণে সেটার ব্যাগ একটা ব্যাগ সেটা ভূমি থেকে আঘাত করবে, এবং ভূমি থেকে একটা প্রতিক্রিয়া বল পেয়ে রকেটটা উপরের দিকে উড্ডয়ন করা স্টার্ট করবে। এবং যত উপরের দিকে যাবে আস্তে আস্তে তত বেশি জ্বালানি পুড়তে থাকবে, এবং জ্বালানি পুড়তে পুড়তে এক সময় যেটা হবে যে রকেটের জ্বালানি শেষ হয়ে যেতে পারে, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন ব্যাপার। আমরা এখান থেকে কয়েকটা ইকুয়েশন তৈরি করব, বা কয়েকটা ইকুয়েশন একটু মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, প্রথম কথা, এখানে আমরা কয়েকটা টার্ম এখানে নিয়ে আসব। একটা হচ্ছে রকেটের যে ব্যাগটা আছে, ঠিক আছে? রকেটের যে ব্যাগটা আছে সেই ব্যাগটা আমরা কি কি দ্বারা ডিনোট করতে পারি? আমরা এই জায়গাটাতে খেয়াল করবো যে আমাদের জ্বালানিটা কোন দিক দিয়ে বের হচ্ছে? নিচের দিক দিয়ে বের হচ্ছে। সো জ্বালানি যত বেগে বের হয় সেটাকে আমরা নাম দিব হচ্ছে ভি আর। সেটাকে কি নাম দিব? ভি আর। এটার বাংলা নামটা আমি পাশে লিখে দিচ্ছি। এটাকে বাংলায় আমরা বলতে পারি রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। রকেটের সাপেক্ষে জ্বালানিটা কত বেগে বেরিয়ে যাচ্ছে, রকেটের সাপেক্ষে জ্বালানিটা কত বেগে বেরিয়ে যাচ্ছে সেটাকে আমরা নাম দিতে পারি হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, ঠিক আছে? তারপরে আসো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে রকেটের একটা ভর থাকবে, জ্বালানির একটা ভর থাকবে। রকেটের একটা ভর থাকবে, আবার কি জ্বালানির একটা ভর থাকবে। তো আমরা রকেটের ভরটাকে ক্যাপিটাল এম দ্বারা প্রকাশ করতে পারি। রকেটের যে ভরটা আছে সেটাকে আমরা কি দ্বারা প্রকাশ করতে পারি? ক্যাপিটাল এম। এবং জ্বালানির যে ভরটা আছে, জ্বালানির ভর, সেটাকে আমরা প্রকাশ করতে পারি হচ্ছে স্মল এম দ্বারা। রকেটের ভরটা হবে ক্যাপিটাল এম এবং জ্বালানির ভরটা হবে কি? স্মল এম। তাছাড়া এখানে আরো নতুন কিছু টার্ম আমরা পাইতে পারি, সেটা হচ্ছে
রকেটের সাপেক্ষে তো জ্বালানির বেগ আমরা পাইলাম, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ পাইলাম। রকেটের জ্বালানির যে ভরটা আছে, রকেটের জ্বালানির যে ভরটা আছে, সেটাকে আমরা প্রকাশ করতেছি হচ্ছে কি দ্বারা, স্মল এম দ্বারা। সেটাকে আমরা প্রকাশ করতেছি স্মল এম দ্বারা। আর যেটা আছে সেটা হচ্ছে রকেটের বেগ, যেটা আছে রকেটের বেগ, সেটার একটা পরিবর্তন আমরা চাইলে হিসাব করতে পারি। আচ্ছা, পরিবর্তনটাতে পড়ে যাচ্ছি, আমরা জাস্ট এই তিনটা টার্ম আগে একটু দেখে রাখি। ওকে, আমি একটা ফিগার এখান থেকে আনতে পারি কিনা একটু চেষ্টা করি, একটু সময় লাগবে। ওকে, এই জায়গাটাতে আমরা যেটা করতে পারি সেটি হচ্ছে, আচ্ছা ফিগার 9 আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা ধাক্কা যেটা আছে, ধাক্কা, সেই ধাক্কা নিয়ে একটু কাজ করতে পারি। দেখো, এখানে আগেই বলছি রকেটটা যখন জ্বালানি বের করে দিবে নিচের দিকে, এটাকে আমরা নাম দিতে পারি নির্গমন গ্যাস। এই যে যাচ্ছে, যেটা নিচের দিকে যেটা যাচ্ছে, সেটাকে আমরা কি বলতে পারি, নির্গমন গ্যাস। আর এই গ্যাসটা নিচের দিকে যাওয়ার কারণে উপরের দিকে কি অনুভূত হবে, একটা ধাক্কা অনুভূত হবে, ঠিক আছে? এই ধাক্কা বলটা, ধাক্কা বল বা এটাকে আমরা কি বলতে পারি, প্রযুক্ত বল বলতে পারি। রকেটের উপর প্রযুক্ত বল বা ধাক্কা বল বলা যায়। এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি সেটা একটু খেয়াল করো। রকেটের উপর প্রযুক্ত বল, দেখো রকেটের উপর আসলে কে বল প্রয়োগ করতেছে, যখনই জ্বালানিটা নিচের দিকে যাবে, তখন সেই জ্বালানির নিচের দিকে যাওয়ার কারণেই উপরের দিকে কি হবে, একটা প্রতিক্রিয়া বল কাজ করবে। সেই প্রতিক্রিয়া বলটাকেই আমরা বলতেছি কি, ধাক্কা বল। তাই রকেটের উপর প্রযুক্ত বল, রকেটের উপর প্রযুক্ত বল বা যেটাকে আমরা নাম দিচ্ছি ধাক্কা বল, সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এটাকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, এফ, রকেটের রকেটের উপর প্রযুক্ত বল বা ধাক্কা বল যেটা আছে, সেটাকে যদি আমরা এফ দ্বারা প্রকাশ করি, আমরা অলরেডি আমাদের নিউটনের যে সেকেন্ড লটা আছে সেখান থেকে জেনেছি যে আমাদের ভরবেগের পরিবর্তন যেটা আছে, ভরবেগের পরিবর্তন, এটাকে আমরা কি বলতে পারি, বলের ঘাত। এটাকে আমরা কি বলতে পারি, বলের ঘাত। অর্থাৎ ডেল পি সমান সমান কি লিখা যায়, এফ ডেল্টা টি। ডেল পি সমান সমান কি লিখা যায়, এফ ডেল্টা টি। আমাদের টার্গেট কি, এখান থেকে এফ এর মান বের করা। তাহলে আমরা এফটাকে একটা সাইডে নিয়ে যাব। আমরা কিন্তু এখান থেকে কি বের করতে চাই, এফ এর মানটা বের করতে চাই। তাহলে আমরা লিখতে পারি এফ সমান সমান হচ্ছে কি, ডেল্টা পি ডিভাইডেড বাই হচ্ছে কি, ডেল্টা টি। ডেল্টা পি ডিভাইডেড বাই লেখা যায় কি, ডেল্টা টি। এবার ডেল্টা পি মানে কি, ভরবেগের পরিবর্তন, ভরবেগের পরিবর্তন। সো যেটা হয়, রকেটের বেগ যেটা সেটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। তাহলে কি চেঞ্জ হবে, রকেটের ভর চেঞ্জ হবে, কারণ বুঝতেই পারতেছো আস্তে আস্তে সে জ্বালানি বের করে দিবে তার বডি থেকে। তাহলে যত বেশি জ্বালানি বের করে দিবে আস্তে আস্তে তার ভরটাও কি হবে, কমতে থাকবে। শুরুতে অনেক বেশি জ্বালানি নিয়ে সে যাত্রা শুরু করে, শুরুতে সে অনেক বেশি জ্বালানি নিয়ে যাত্রা শুরু করে, তাহলে ওই মোমেন্টে যখন অনেক বেশি জ্বালানি নিয়ে স্টার্ট করছে যাত্রা, ওই মোমেন্টে তার ভরটা হবে কি, অনেক বেশি। আর আস্তে আস্তে যত বেশি সে ভর জ্বালানি হিসেবে বের করে দিবে, তত তার ভরটা কি হবে, কমতে থাকবে। তাহলে এখানে ভর চেঞ্জ হবে, ব্যাগ হচ্ছে কনস্ট্যান্ট থাকবে। তো আমরা ডেল পির পরিবর্তে দুটো জিনিস লিখতে পারতাম, আশা করি তোমাদের মনে আছে। ডেল পির পরিবর্তে লিখা যায় তো কি, এম ডেল্টা টি প্লাস হচ্ছে, সরি, এম ডেল্টা ভি, এম ডেল্টা ভি প্লাস লিখা যেত হচ্ছে ভি ডেল্টা এম। এই ব্যাপারটা লিখা যেত যখন আমাদের বেগ কনস্ট্যান্ট হয়ে যায়, যখন আমাদের বেগ কনস্ট্যান্ট হয়ে যায় কিন্তু ভর চেঞ্জ হয়, তখন আমরা এইটাতে এটাতে লিখতে পারি ডেল পি সমান সমান শুধুমাত্র ভি ডেল্টা এম, বা এটাকে লেখা যায় হচ্ছে ডেল্টা এম ইন্টু ভি, ডেল্টা এম ইন্টু কি, ভি। ঠিক আছে? আর নিচে কি আছে, নিচে আছে হচ্ছে ডেল্টা টি। তাহলে এটাকে একটু সুন্দর করে সাজিয়ে কি লেখা যাবে, যে ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি।
ডেল্টা এম ডিভাইডেড বাই ডেল্টা টি, আর তার সাথে কে গুণ থাকবে, ভি গুণ থাকবে। তাহলে এই যে রকেটের উপর প্রযুক্ত বল বা ধাক্কা বল যেটা আছে, সেই এফ সমান সমান কি পাওয়া গেল, ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। তাহলে এই সূত্রটা একটু মনে রাখতে হবে, ডেল এম ইন্টু ডেল টি, ডেল এম বাই ডেল টি ইন্টু কি, ভি। তাহলে রকেট কত বল প্রাপ্ত হবে, রকেট বল প্রাপ্ত হবে ডেল এম বাই ডেল টি ইন্টু কি, ভি। এবং এই ডেল এম বাই ডেল টি যেটা আছে, এটাকে আরেকটা নাম দেওয়া যায়, এটাকে বলা হয় জ্বালানি ব্যবহারের হার। এই যে একটু আগে এখানে লেখা ছিল স্মল এম যেটা আছে সেটাকে জ্বালানির ভর, স্মল এম মানে হচ্ছে জ্বালানির টোটাল ভর। তাহলে এই জায়গাতে আমরা নতুন একটা টার্ম নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে ডেল এম। ডেল এম মানে কি, জ্বালানির চেঞ্জ বা জ্বালানির হার, চেঞ্জ বলা যায়, জ্বালানির পরিবর্তন বা জ্বালানির ভরের পরিবর্তন। এই যে জ্বালানির ভরের পরিবর্তনকে যদি আমরা টাইম দ্বারা ডিভাইড করি, তাহলে যে রাশিটা পাবো সেটাকে বলা হবে জ্বালানি পোড়ানোর হার। কি বলা যাবে এটাকে, জ্বালানি পোড়ানোর হার। অর্থাৎ পার সেকেন্ডে কত কেজি জ্বালানি পোড়াইতেছি আমরা, সেই ভ্যালুটা আমরা বের করতে পারবো ডেল এম বাই ডেলটির ভ্যালু থেকে। তাহলে ডেল এম বাই ডেলটি মানে হচ্ছে জ্বালানি পোড়ানোর হার। ডেল এম বাই ডেলটি মানে কি, জ্বালানি পোড়ানোর হার, বা বলতে পারি এটাকে আমরা জ্বালানি ব্যবহারের হার। ওকে। সো আমরা এখান থেকে কিন্তু ধাক্কা বল বের করে ফেলছি। ধাক্কা বল থেকে আমরা যেটা করতে পারি, তার ত্বরণটাও বের করতে পারি। ধাক্কা বল থেকে তার ত্বরণটাও কি করতে পারি, বের করতে পারি। তাহলে ত্বরণ মানে কি জানি আমরা, ত্বরণ মানে হচ্ছে এই যে আমরা এটা এটা হচ্ছে নিউটনের সেকেন্ড ল থেকেই বের করতে পারি। আমরা জানতাম কি, এফ সমান সমান হচ্ছে এম এ। আমাদের টার্গেট হচ্ছে এখানে এ এর ভ্যালু বের করা। তাহলে এ সমান কি হবে, এফ ডিভাইডেড বাই এম। এ সমান হবে এফ ডিভাইডেড বাই এম। এফ মানে কি, এফ মানে হচ্ছে ওই যে ধাক্কা বল। তাহলে ধাক্কা বলের ভ্যালু তো আমরা অলরেডি জানি। ধাক্কা বলের ভ্যালু কত, ডেল এম বাই ডেল টি ইন্টু কি, ভি। ডেল এম বাই ডেল টোয়েন্টি হচ্ছে ভি। আর তার সাথে যেটা আছে, দেখো ডেল এম বাই ডেল টোয়েন্টি ভি তো আছেই, তার সাথে ভর দ্বারা কি করা আছে, এখানে ভাগ করা আছে, ভর দ্বারা ভাগ করা আছে। তো আমরা এখানে কার ত্বরণ বের করতে চাই, রকেটের ত্বরণ। তো যেহেতু রকেটের ত্বরণ বের করতে চাই, তাহলে এখানে বর নিব কার, রকেটের বর। তো আমরা এখানে সিম্পল ভর না নিয়ে এখানে যেটা করব, রকেটের বরটা নিব। ঠিক আছে, এখানে নিব হচ্ছে রকেটের ভর। আমরা জানতাম কি এফ সমান এম এ। তো যেহেতু রকেটের ক্ষেত্রে লিখতেছি, রকেটের ভর কত ছিল, ক্যাপিটাল এম। তাহলে ক্যাপিটাল এম কে এ দ্বারা গুণ দিতে হবে। তো এখানে সাইড চেঞ্জ করলে এরকম আসবে, এফ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। তাহলে এই যে এই সবটুকুর সাথে একটা ক্যাপিটাল এম ভাগ আকারে থেকে যাবে। তাহলে বলা যায় রকেটের যে ত্বরণটা আছে, এটাকে আমরা রকেটের ত্বরণ নাম দিব, রকেটের ত্বরণ। রকেটের ত্বরণ এ সমান কি লেখা যায়, ওয়ান বাই এম। তার সাথে থাকবে ডেল এম বাই ডেল টি, আর তার সাথে থাকবে কি, ভি। এটাই হচ্ছে সেই ফর্মুলা। রকেটের ত্বরণ হচ্ছে ওয়ান বাই এম ডেল এম বাই ডেল টি ইন্টু কি, ভি। তো আশা করি বোঝা গেছে যে এখানে কি কি টার্ম আমরা ব্যবহার করতেছি এবং কোন কোন ইকুয়েশন এখানে আসতে পারে। প্রথম কথা আমি আবারও বলে দিচ্ছি, রকেটের ক্ষেত্রে জ্বালানি নিচের দিকে যাবে এবং সেটা যাওয়ার কারণে নিচের দিকে একটা বল প্রযুক্ত হবে, সেই প্রযুক্ত বলের বিপরীতে একটা প্রতিক্রিয়া বল দেখা যাবে, এবং সেই বলের কারণে রকেটটা হচ্ছে উপরের দিকে উঠতে থাকবে। তো আমরা ধরে নিছি যে এখানে ভি আর মানে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ, রকেটের ভর আমরা ধরে নিছি ক্যাপিটাল এম, জ্বালানির ভর ধরে নিছি হচ্ছে স্মল এম, এবং ডেল এম বাই ডেল টি যেটা আছে এটাকে আমরা বলতেছি জ্বালানি পোড়ানোর হার। সো আমরা যেটা করতে পারি, রকেটের উপর প্রযুক্ত ধাক্কা বল যেটা আছে বা প্রযুক্ত বল যেটা আছে সেটা হিসাব করতে পারি শুরুতে, এবং সেটার ইকুয়েশন দাঁড়াচ্ছে এফ সমান ডেল এম বাই ডেল টি ইন্টু ভি। তাছাড়া রকেটের ত্বরণ আমরা চাইলে হিসাব করতে পারি। তো রকেটের ত্বরণটা হিসাব করা যাবে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে, এফ সমান এম এ। এখন যদি কখনো এরকম হয় যে রকেট পৃথিবীর অভিকর্ষ বলের সীমার মধ্যে থাকে, ঠিক আছে, অভিকর্ষ বলের সীমার মধ্যে থাকে, তাহলে সেখানে কে কাজ করবে, জি কাজ করবে। জি সবসময় তাকে কি করতে চাইবে, নিচের দিকে নামাই ফেলতে চাইবে। ঠিক আছে, আমি এটা একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরো এটা হচ্ছে আমাদের সেই রকেটটা, এটা হচ্ছে মনে করো রকেট, যেটাকে আর নাম দিয়ে দিই। সে হচ্ছে উপরের দিকে যাইতে চাচ্ছে, কত ত্বরণে উপরের দিকে যাইতে চায়, এ ত্বরণে। আর তাকে সবসময় টেনে রাখবে নিচের দিকে কে, জি যে ত্বরণটা আছে সেটা। সে যাইতে চায় এ ত্বরণে, আর তাকে টেনে রাখবে কে, এই যে জি ত্বরণটা টেনে রাখবে। তাহলে তখনকার ত্বরণ যেটা হবে, তখনকার ত্বরণ সেটা হবে এরকম, এটাকে আমরা এ প্রাইম নাম দিতে পারি। সেটা হবে এ মাইনাস জি। মনে করো সে এ ত্বরণে উপরে যাইতে চায়, আর তাকে টেনে ধরছে কে, জি ত্বরণ। তাহলে বর্তমানে প্রযুক্ত ত্বরণ যেটা হবে সেটা হবে এ প্রাইম, মানে কার্যকর ত্বরণ আমরা এটাকে বলতে পারি। কার্যকর ত্বরণ বা যেই ত্বরণটা কাজ করতেছে সেটার নাম হবে কি, এ প্রাইম। এবং এ প্রাইমের ভ্যালু হবে, হওয়ার কথা ছিল এ, সেখান থেকে কতটুকু বিয়োগ যাবে, এই যে জি পরিমাণ এখান থেকে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, জি পরিমাণ এখান থেকে মাইনাস হয়ে যাবে। সো ভ্যালু যদি বসাই দাও, এর ভ্যালু কিন্তু আমরা এরকম পেয়েছিলাম যে ওয়ান বাই এম, তার সাথে ছিল কি ডেল এম বাই ডেল টি, আর তার সাথে ছিল হচ্ছে একটা ভি। সেখান থেকে আমাদের জিটাকে মাইনাস করতে হবে। তাহলে মনে রাখবা, রকেট যদি পৃথিবীর অভিকর্ষ সীমার মধ্যে থাকে, তাহলে কি হবে, সেখান থেকে আমাদের ত্বরণটা শুধু এ হবে না, এ থেকে আমাদের অভিকর্ষ যে ত্বরণ যেটা আছে সেটা মাইনাস করলে ফাইনাল যে রেজাল্টটা পাবো আমরা, ওই ত্বরণটা সেখানে কাজ করবে। ডিরেক্ট এ সেখানে কাজ করবে না, কারণ জি তাকে নিচের দিকে সবসময় কি করবে, টেনে ধরে রাখবে।
ঠিক আছে। তো আশা করি ব্যাপারগুলো বোঝা গেল। আমরা যেটা করব, এই যে রকেটের যে ব্যাপারগুলো আছে সেখান থেকে দুই একটা একটু ম্যাথ করার চেষ্টা করি, তাহলে মোটামুটি তোমরা ইকুয়েশন গুলোর প্রয়োগ সম্পর্কে জানতে পারবে। ওকে, তো আমি একটা প্রশ্ন লিখতেছি। কোন মুহূর্তে 1000 কেজি ভরের একটি রকেট প্রতি সেকেন্ডে 1 কেজি জ্বালানি ব্যবহার করে। জ্বালানির বেগ 10 কিলোমিটার পার সেকেন্ড হলে জ্বালানির বেগ হচ্ছে 10 কিলোমিটার পার সেকেন্ড হলে রকেটের ত্বরণ নির্ণয় করো যখন রকেটটি মহাশূন্যে থাকে। তো মহাশূন্যে থাকে মানে কি, যে পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ যেটা আছে, পৃথিবীর যে অভিকর্ষজ ত্বরণ যেটা আছে এটার বাইরে চলে গেছে। সো আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ত্বরণ নির্ণয় করতে হবে, মহাশূন্য ত্বরণ নির্ণয় করতে হবে। তো আমরা ত্বরণ নির্ণয় করার যে ইকুয়েশনটা আছে সেটা যদি একটু লিখি। ত্বরণ নির্ণয় করার ইকুয়েশনটা হচ্ছে এরকম, যে এ সমান সমান 1/m, তার সাথে হবে del m/del t, ইন্টু তার সাথে কি থাকবে, ভি থাকবে। সো এই ভি মানে কি, এটাই হচ্ছে রকেটের বেগ। এই ভি মানে কি, রকেটের বেগ। আচ্ছা, বা এটাকে আমরা ভি না বলে এটাকে যেটা বলতে পারি সেটা হচ্ছে, হ্যাঁ ভি বলা যায়, কোনো সমস্যা নেই। এখানে একটা ব্যাপার লক্ষণীয়, সেটি হচ্ছে রকেটের যে ভরটা আছে, আমরা কি কি ভ্যালু দেওয়া আছে সেটা আগে লিখে নিই। রকেটের যে ভরটা সেটা দেওয়া কত, 1000 কেজি। তাহলে আমাদের এই জায়গাটাতে ক্যাপিটাল এম এর ভ্যালু কত হবে, 1000 কেজি। ক্যাপিটাল এম এর ভ্যালু কত হয়ে যাবে, 1000 কেজি। ঠিক আছে। তাছাড়া এখানে খেয়াল করো, তাছাড়া এখানে যেটা আছে যে আমাদের 1 কেজি জ্বালানি প্রতি সেকেন্ডে ব্যবহার করতেছে, এই ব্যাপারটা বোঝার জন্য এই যে ইকুয়েশনটাতে আবার যদি আমরা একটু আসি, দেখো del m/del t, এটার নাম কি দিয়েছিলাম আমরা, del m/del t কে দিয়েছিলাম নাম জ্বালানি পোড়ানোর হার। এখানে একটু খেয়াল করো, এম মানে তো হচ্ছে ভরের পরিবর্তন, মানে del m মানে কি, ভরের পরিবর্তন। সো উপরে হবে কি এককটা কেজি, আর নিচে আছে টাইমের পরিবর্তন মানে সেকেন্ড। তাহলে আমাদের জ্বালানি পোড়ানোর হার যেটা আছে এটার একক কি দাঁড়াচ্ছে, কেজি/সেকেন্ড। জ্বালানি পোড়ানোর যে এককটা আছে, বা জ্বালানি পোড়ানোর হারের যে এককটা আছে সেটা কি, কেজি/সেকেন্ড। তাহলে এখানে খেয়াল করো কেজি/সেকেন্ডে কোন জিনিসটা দেওয়া আছে, কেজি/সেকেন্ডে কোন জিনিসটা দেওয়া আছে খেয়াল করো। এই যে দেখো, সেকেন্ডে 1 কেজি, প্রতি সেকেন্ডে 1 কেজি, এটার মানে কি 1 কেজি/সেকেন্ড। এই প্রতি সেকেন্ডে 1 কেজি কথাটাকে আমরা যদি ম্যাথমেটিক্যালি লিখি তাহলে এটা কি হবে, 1 কেজি/সেকেন্ড। প্রতি সেকেন্ডে 1 কেজি মানে হচ্ছে 1 কেজি/সেকেন্ড। ঠিক আছে, 1 কেজি/সেকেন্ড, এই ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। তাহলে এই যে 1 কেজি/সেকেন্ড যেটা আছে এটাকে আমরা কি নাম দিতে পারি, জ্বালানি পোড়ানোর হার, বা del m/del t। এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের del m/del t, এবং এটার ভ্যালু হচ্ছে 1 কেজি/সেকেন্ড। 1 কেজি/সেকেন্ড। ফাইনালি আমাদের দেখো এখানে আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ভি। সো এখানে বলে দিছে জ্বালানির বেগ যেটা আছে সেটা হচ্ছে 10 কিলোমিটার পার সেকেন্ড। জ্বালানির যে বেগটা আছে সেটা কি, 10 কিলোমিটার পার সেকেন্ড। আমরা এই যে আবার একটু ইকুয়েশনটাতে তোমাদেরকে ফেরত নিয়ে যাচ্ছি। ভি আর যেটা আছে, ভি আর, এটাকে কি নাম দিছিলাম, রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। এবং আমাদের প্রশ্নের মধ্যে কি দেওয়া আছে, জ্বালানির বেগই দেওয়া আছে রকেটের সাপেক্ষে। এটা মেনশন করে নাই যে রকেটের সাপেক্ষে, এটা তো বুঝেই নিতে হবে যে কার সাপেক্ষে বেগটা দেওয়া আছে, জ্বালানি, এই যে রকেটের সাপেক্ষে। তাহলে জ্বালানির যে বেগটা আছে, এই যে জ্বালানির যে বেগটা আছে এটাকে আমরা কি নাম দিতে পারি, এটাকে ভি আর নাম দিতে পারি, ভি আর। আমরা এতক্ষণ পর্যন্ত শুধু ভি যেটাকে নাম দিছিলাম, শুধু ভি যেটাকে নাম দিছিলাম, এই যে এটাকে আমরা ভি আর দ্বারাও প্রকাশ করতে পারি। হুম, এই জায়গাটাতে আমরা যেটাকে শুধু ভি আর নাম দিয়েছিলাম সেটাকে শুধু ভি মানে ভি নাম না দিয়ে আর দ্বারা প্রকাশ করতে পারি। এই যে এই জায়গাটাতে ভি আর চলে আসবে, ঠিক আছে, ভি আর, এখানেও ভি আর হয়ে যাবে। সিমিলারলি আমরা এখানে যত জায়গায় ভি লিখছিলাম তত জায়গায় শুধু ভি আর, ভি না লিখে ভি আর লিখলে এটা আরো স্পেসিফিক্যালি বোঝাবে
যে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। তাহলে আমরা এই যে ভ্যালুটা পাচ্ছি ভি আর, সেটার ভ্যালু কত পাচ্ছি? 10 কিলোমিটার পার সেকেন্ড, কিন্তু আমরা এটাকে কি করব, মিটার পার সেকেন্ডে নিয়ে যাব। তাহলে ভি আর কিলোমিটার থেকে মিটারে যেতে গেলে কি করা লাগে? 1000 দ্বারা গুণ করা লাগে। তাহলে এটা তখন হয়ে যাবে মিটার পার সেকেন্ড। এবার আমাদের কাজ হচ্ছে এখানে ভ্যালুগুলো বসিয়ে দেওয়া। তাহলে 1/m এর ভ্যালু কত? 1000 ইন্টু তার সাথে কি ডেল এম বাই ডেল টি। সো ডেল এম বাই ডেল টির ভ্যালু তো ডিরেক্ট দেওয়া আছে 1। আর ভি যেটা আছে বা ভি আর আমরা যেটাকে বলতেছি, সেই ভি আর এর ভ্যালু কত? 10 ইন্টু 1000। তাহলে এখান থেকে রেজাল্ট কত আসবে? এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে শুধু 10। এই যে 1000 কাটা চলে যাবে, থাকবে হচ্ছে শুধু 10। এবং অবশ্যই ত্বরণটা হবে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। যেহেতু এটা মহাশূন্যে চলতেছে, সুতরাং এখানে আমাদেরকে জি মাইনাস করতে হবে না। যদি পৃথিবীতে চলতো তাহলে কি করা লাগতো? এখানে জিটাকে মাইনাস করতে হইতো। সো যেহেতু এখানে মহাশূন্যে রকেটটা চলতেছে, এখানে জি মাইনাস করার কোনো প্রয়োজন নেই। সো আমরা এখান থেকে পেয়ে গেলাম আমাদের ত্বরণের ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আশা করি বোঝা গেল। আমরা আরেকটা প্রশ্ন এখান থেকে এমসিকিউ টাইপের একটা প্রশ্ন সলভ করে ফেলি, তাহলে আমাদের আজকের ক্লাস আমরা এই জায়গাটাতেই শেষ করে ফেলবো। লাস্ট প্রশ্ন আজকের ক্লাসের, সেটি হচ্ছে যে মহাশূন্যে থাকা একটা রকেটের, মহাশূন্যে থাকা একটি রকেটের জ্বালানি ব্যবহারের হার। ও জ্বালানির বেগ ধ্রুব হলে, মানে কনস্ট্যান্ট হলে। কোনটি সত্য? মানে এখানে অনেকগুলো অপশন আছে, যে নিচের কোনটা সত্য হবে যখন জ্বালানি ব্যবহারের হার এবং জ্বালানির বেগ কনস্ট্যান্ট। প্রথম অপশন হচ্ছে রকেট সমবেগে যাবে। দ্বিতীয় যে অপশনটি আছে সেটা হচ্ছে রকেট সমত্বরণে যাবে। থার্ড যে অপশনটি আছে সেটা হচ্ছে রকেট অসমত্বরণে যাবে। এবং লাস্ট হচ্ছে গিয়ে যে নান, কোনোটাই না। ঠিক আছে, সো কোনটা হবে অ্যান্সার? যখন আমাদের মহাশূন্যে থাকা একটা রকেটের দুইটা শর্ত দেওয়া আছে, দেখো, মহাশূন্যে থাকা একটা রকেটের জ্বালানি ব্যবহারের হার, এই ব্যাপারটা, এবং জ্বালানির বেগ, এই দুটা জিনিস কি দেওয়া আছে? ধ্রুব। আমরা যেটা করি, জ্বালানি ব্যবহারের হারকে প্রকাশ করি কি দ্বারা? ডেল এম বাই ডেল টি দ্বারা, যেটাকে আমরা আরেকটা নাম দিছিলাম যে জ্বালানি পোড়ানোর হার। একই ব্যাপার, যে জ্বালানি পোড়ানোর হারও বলতে পারি আমরা এটাকে, এটাকে জ্বালানি ব্যবহারের হারও বলতে পারি, ডেল এম বাই ডেল টি। আর তাছাড়া আরেকটা হচ্ছে জ্বালানির বেগ, যেটাকে আমরা নাম দিয়েছিলাম কি ভিআর। ভিআর মানে হচ্ছে রকেটের সাপেক্ষে জ্বালানির বেগ। এই দুটা জিনিস এখানে কি আছে? কনস্ট্যান্ট আছে। এই দুটো জিনিস এখানে কি? কনস্ট্যান্ট। তাহলে প্রশ্ন হচ্ছে যে নিচের কোনটি সঠিক। সো আমরা আমরা একটু এখানে যেহেতু সমবেগ, সমত্বরণ, অসমত্বরণ এই ব্যাপারগুলো বলছে, আমরা একটু ইকুয়েশনটা লিখি। আমাদের জানা আছে যে ত্বরণ মানে হচ্ছে 1/m, তার সাথে গুণ থাকবে কি? ডেল এম বাই ডেল টি। আর তার সাথে গুণ থাকবে ভি আর, ঠিক আছে? এ ইজ ইকুয়ালস টু লিখা যায় 1/m ডেল এম বাই ডেল টি ইন্টু কি? ভি আর। এখানে দেখো অলরেডি কয়েকটা জিনিস কনস্ট্যান্ট, দুইটা জিনিস কনস্ট্যান্ট। একটা হচ্ছে ডেল এম বাই ডেল টি, এটা কনস্ট্যান্ট। তাছাড়া ভি আর যেটা আছে এটাও কি? কনস্ট্যান্ট। দুইটা জিনিস এখানে আগে থেকেই কনস্ট্যান্ট। একটা হচ্ছে ডেল এম বাই ডেল টি আর একটা হচ্ছে ভি আর, এই দুটো জিনিস কনস্ট্যান্ট। তাহলে চেঞ্জ হবে কে? চেঞ্জ হবে কে? তাহলে তাহলে চেঞ্জ হবে হচ্ছে রকেটের ভর। চেঞ্জ হবে কি? রকেটের ভর। এই যে আমরা বলতে পারি ক্যাপিটাল এম যেটা আছে এটা হচ্ছে পরিবর্তনশীল। তাহলে দেখো তো, যখন যখন পরিবর্তন হচ্ছে, যখন পরিবর্তন হচ্ছে, তাহলে এ কি পরিবর্তন হবে কিনা? এ এবং এম এর মধ্যে কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এম যত কমতে থাকবে, এ তত কি হবে? বাড়তে থাকবে, এভাবে বলা যায়। এম যত কমতে থাকবে, এর মান কি হবে? তত বাড়তে থাকবে। যেহেতু দুইজনের মধ্যে কি ধরনের সম্পর্ক? ব্যস্তানুপাতিক সম্পর্ক। সো আমরা যেটা দেখবো যে রকেটের ভর তো অবশ্যই কমতে থাকবে আস্তে আস্তে, কারণ কি? ওই যে জ্বালানিটা কি হবে? বের হইতে থাকবে। তো কথা হচ্ছে, জ্বালানি যদি বের হয়,
আচ্ছা, জ্বালানি বের না হইলেও আমরা এখানে যেটা দেখতেছি সেটি হচ্ছে জ্বালানির এই যে দুটো জিনিস কনস্ট্যান্ট বলে দিছে, এই দুটো জিনিস আমাদের হিসাবে আসবেই না। চেঞ্জ হবে কে? শুধুমাত্র ক্যাপিটাল এম। তাহলে আমরা যদি একটা ভারী রকেট নেই তাহলে ত্বরণ পাবো কম, আর একটা যদি হালকা রকেট নেই তাহলে ত্বরণ পাবো কি অনেক বেশি। সো বলা যায় এম এর মান যত কম হবে আমাদের এটা তত কি হবে, বেশি হবে। তার মানে এই যে এম চেঞ্জ করলে এর মান চেঞ্জ হবে নাকি হবে না? অবশ্যই চেঞ্জ হবে। আর চেঞ্জ হইলে সেটা কি আর সমত্বরণ হবে নাকি অসমত্বরণ হবে? সেটা হয়ে যাবে অসমত্বরণ। তাহলে আমাদের এইটার সঠিক অ্যান্সার হবে হচ্ছে সি নাম্বার, যে রকেটটা কিভাবে যাবে, অসমতরণে যাবে। আচ্ছা, আবার বলে দিচ্ছি, খেয়াল করো, এখানে আমাদের মহাশূন্যে থাকা যে রকেটটা ছিল সেটা দুটো জিনিস কনস্ট্যান্ট। একটা হচ্ছে জ্বালানি ব্যবহারের হার কনস্ট্যান্ট, যেটাকে আমরা ডেল এম বাই ডেল টি বলে থাকি। আর আরেকটা হচ্ছে জ্বালানির বেগ কনস্ট্যান্ট, যেটাকে আমরা ভি আর নাম দিয়ে থাকি। সো এই দুটো জিনিস যদি কনস্ট্যান্ট হয় তাহলে আর কি চেঞ্জ হইতে পারে? আমরা ইকুয়েশন থেকে দেখতেছি ক্যাপিটাল এম চেঞ্জ হইতে পারে বা রকেটের ভর চেঞ্জ হইতে পারে। আমরা যত ভারী রকেট নিব আমাদের ত্বরণটা হবে তত কম, আমরা যত হালকা রকেট নিব ত্বরণটা হবে তত বেশি। অর্থাৎ এম যত কম হবে এ তত বেশি হবে, এটা আমরা বলতেই পারি। তাহলে বুঝাই যাচ্ছে যে এম এর পরিবর্তনের কারণে আমাদের এ যেটা আছে সেটা কি পরিবর্তন হবে নাকি হবে না? অবশ্যই হবে। এ যদি পরিবর্তন হয় তাহলে সেটা কি সমতরণ হবে নাকি অসমতরণ হবে? অবভিয়াসলি সেটা তখন অসমতরণ হয়ে যাবে। সো বলতে পারি আমাদের রকেটটা তখন অসমতরণের সামনে আগাবে। ঠিক আছে। সো আজকে ক্লাস এই পর্যন্তই হবে। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে জড়তার ভ্রামক বা এই টপিকগুলো স্টার্ট করে দিব। সবাই ভালো থাকবা। আল্লাহ হাফিজ।